তবে আজকে জমিদার বাবুর জন্য শোল মাছের ঝোল, গিন্নি মাছ জন্য মোচার ঘন্ট, আর খোকা বাবুর জন্য লাউ ঘন্ট, আর বাকি সব সবজি তো রয়েছে। ঠিক আছে, এবারে সবকিছু গুছিয়ে নি, তারপর না হয় রান্না শুরু করবো। ওকে ওকে, করছো কি মাখন ঠাকুর? কেন কান্তা দিদি, রান্না জোগাড় করছি। এই তো শোল মাছ ধুয়ে হলুদ নুন মাখিয়ে রাখলাম। এই এই, অত ন্যাকামি করে দিদি বলতে হবে না। আমার নাম কান্তামণি, আমারে এই নামেই ডাকবে। আর হ্যাঁ, আজকে কি বার তুমি জানো না? আজকে তো রবিবার। কেন বলো? তো রবিবার জমিদার বাড়িতে কেমন খাওন দাওন হয় তুমি জানো না? এই রবিবার দিনে তুমি এইসব কি সাইপাস রান্না করবে? কিন্তু কান্তা দিদি, মানে বলছি যে আমার তো কমলা দিদি বললো যে কবরেজ মশাই জমিদার বাবুকে হালকা খাবার খেতে বলেছেন, তাই আমি। হ্যাঁ, এই তুমি একদম চুপ করো তো। এতদিন এই বাড়িতে কাজ করতেছো, এই তোমার এইটুকু বুদ্ধি নেই যে রবিবার দিন জমিদার বাবু, গিন্নিমার, খোকা বাবু একটু রসে বসে খেতে পছন্দ করেন? সকালে পটায় যে 3 সেরের পাঠা নিয়ে এলো, সেটা কি কমে এনেছে? হ্যাঁ, তার মানে আজকে কচি পাঁঠার ঝোল হইব। ঠিক আছে, কিন্তু হালকা রান্না। এই বলি, বয়স হয়েছে কি কানের মাথা খেয়েছো নাকি? ভালো করে তেল ঝাল রসুন দিয়ে কষে রান্না খান করো দেখি, ভালো করে রাঁধবে কিন্তু। আমি যাই গিয়ে দেখি গিন্নিমার কি দরকার। কি জানি এদের ব্যাপার, আবার কিছুই বুঝি না। উফ, ওই পাঁটাটা দেখেই আমার জিভে জল এসে গেছিল। খালি মনে হচ্ছিল কখন ওটার হাড় চুষে চুষে খাবো। একে কচি পাঁঠা, তার উপর মাখন, তার হাতের স্বাদ। আর যাই হোক, বেটার হাতে মা অন্নপূর্ণার আশীর্বাদ রয়েছে। জমিদার বাড়ির হেঁসেলে এই দৃশ্যটা প্রতিদিনই দেখতে পাওয়া যায়। রান্নার ঠাকুর মাখন হলো জমিদার বাড়ির প্রধান ঠাকুর। তার হাতের রান্নার এত গুণ যে জমিদার বাবু তার রান্না ছাড়া আর কারো রান্না খেতে পছন্দই করেন না। অন্যদিকে কান্তা হলো জমিদার গিন্নির খাস পরিচারিকা। তবে কোনো অজ্ঞাত কারণেই সে যেন মাখনকে একটু সহ্য করতে পারে না, আর তার অপদস্থ করার একটা সুযোগও সে হাতছাড়া করে না। কিন্তু গো বেচারা সরল মাখনের স্বভাবটাই এমন, সে কোনো প্রতিবাদও করতে পারে না। এমনই এক গোলযোগ শুরু হলো খাবার সময়। এ কি পাঁঠার ঝোল? কালকেই জমিদার বাবুকে বদ্যি দেখে গেলেন আর বললেন তাকে যেন হালকা খাবার রান্না করে দেওয়া হয়। তারপরেও গিন্নিমা, আমি তো নলা, ওটাই তো নলা গিন্নিমা। ও তো জানে যে পাঁঠার মাংস রান্না করলে ও নিজেও 1 কেজি সরিয়ে নিতে পারবে। এই যে ওই গিয়ে দিয়ে আসবে ওই পেয়ারের ভাইপোর ছেলেটাকে। তো কি বলছো তুমি কান্তা দিদি? তুমি নিজেই তো বললে পাঁঠার ঝোল নাড়তে। ও মা গো, কি মিথ্যাবাদী বুড়ো গো! বলে নাকি আমি বলেছি, আর আমি বলেছি গাছ পাঠা রাখতে, মানে এঁচোড়ের ডালনা করতে বলেছিলাম। বুড়ো হচ্ছে বলে কি কানের বাতা খেয়েছো নাকি? কান্তা, চুপ কর তো। খাবার সময় এত গোলযোগ আমার ভাল লাগে না। আর মাখন, তোমার ব্যাপার কি ভাই? কাল আমার ডাক্তার তেল ঝাল যুক্ত খাবার খেতে বারণ করে গেল, আর তুমি এসব কি করেছো? এখন জমিদার বাবু কি দিয়ে খাবেন শুনি? তুমি তো সব খাবার তেল ঝাল দিয়ে কষিয়ে রেঁধেছো। ভুল হয়ে গেছে গিন্নিমা, জমিদার বাবু আমায় মাফ করেন। আমি এখনই গিয়ে হালকা খাবার, ওই মাগুর মাছের ঝোল ফল ওইসব এনে দিচ্ছি। আর কতক্ষণ আমরা হাঁ করে বসে থাকবো? হ্যাঁ, না না, যদি তোমার দ্বারা হচ্ছে না তো পরিষ্কার করে বলে দাও না বাপু। গিন্নি, চুপ করো। মানুষ মাত্রই ভুল হয়। তাছাড়া এই মাখন কি আমাদের একদিনের লোক? ও সেই আমার বাবার সময় থেকে রয়েছে। ওর হাতে রান্না না খেলে আমার যে ঘুমই আসবে না। হ্যাঁ, এই মাখন। জমিদার বাবু আমায় মাফ করেন, আমি এখনই গিয়ে রান্না করে আনতেছি। কিন্তু এই এত পাঁঠার ঝোল কি হবে তাহলে? হ্যাঁ রে কান্তা, তোর বাড়িতে তো কুটুম এসেছিল বলেছিলি, তুই বরং নিয়ে যা। আমি এত মাংস আমি
ঠিক আছে, আপনি যখন বলছেন আমি আর কি অমান্য করতে পারি। বেঁধে নি তবে। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যা। এরেই কয় কান্তার বুদ্ধির মার। বেচারা মাখনদা ঝাড়ও খেলো, আর এখন আবার খাটনি করে রাঁধতে হচ্ছে। মাখন দাদা, ও মাখন দাদা, দাও দাও, আমি সাহায্য করে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। লাগবো না দিদি, লাগবো না, তো হয়েই গেল। জমিদার বাবু না খেয়ে বসে রয়েছেন, এটা ভাবলে আমার বুকটা কেমন যেন বাজছে। আর আমার জন্য তোমাদের খাওয়া হইল না। এই জন্যই, তোমার এই ভালো মানুষের জন্যই ওই শয়তানি কান্তা সুযোগ করে নেয়। আমি তো তোমায় বললাম যে বদ্যি জমিদার বাবুকে তেল ঝাল মশলা ছাড়া খাবার খেতে বলেছেন। বিশ্বাস করো, আমি তো সেই মতোই রান্না চাপাতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই ওই কান্তা দিদি এসে বলল যে পাঁঠার ঝোল করতে, তাই তো আমি। জানি জানি, আমি সব জানি মাখন দাদা, কিন্তু কি করবে বলো? ওই শয়তানিটা গিন্নিমার খাস চাকরানি, ওর কথাই তো গিন্নিমা শোনেন। তাই বলছি তুমি একটু সাবধানে থেকো। আমি কি করেছি বলো তো? তুমি কিছুই করনি, কিন্তু ওই যে জমিদার বাবু তোমাকে ভালোবাসেন, তোমার রান্না ছাড়া তার মুখে খাবার রোচে না, ওই জন্যই তো তোমার উপরে ওর এত রাগ। সে যাই হোক, এবার সেরে নাও। ঠিক কইছো, ঠিক কইছো। মাখন তড়িঘড়ি রান্না করে জমিদার বাবুকে খেতে দিতে তিনি তৃপ্তি করে খেলেন। দেখতে দেখতে কেটে গেল আরো কয়েকটা দিন। সেদিন জমিদার বাড়িতে কিছু নিমন্ত্রিত আসার কথা, সেই আয়োজন নিয়েই মাখন ব্যস্ত হয়েছিল। ঠিক তখনই জমিদারের ছেলে ধনঞ্জয় ঢুকে বলল, মাখনদা, মাখনদা, আমার জন্য ওই খানদশেক লুচি আর একটু ওই ছোলার ডাল করে দেবে গো। খোকা বাবু যে এই এখনই করে দিচ্ছি। আমার খোকা বাবু খাইতে চেয়েছে আর আমি দেবো না, তা কি হয়? বেশ, আচ্ছা তুমি বানিয়ে নিয়ে আমাকে ডাক দিও। হ্যাঁ, আমি বাগানে খেলা করছি। ব্যাস ব্যাস, কতদিন পরে খোকা বাবু আমার কাছে কিছু আবদার করেছে, তো সবার আগে তার লুচি আর ছোলার ডালটা করে দিন। মাখন ঠাকুর, তাড়াতাড়ি ডিশে খাবার গুলান বাইরা দাও, নিমন্ত্রিতরা এসে পড়ছে। কান্তা দিদি, আমি যে খোকা বাবুর জন্য লুচি আর ছোলার ডাল করতেছি, তা এটা করে নিয়ে ওদের রান্না চাপাইবো না হয়? কি এখনো নিমন্ত্রিতদের জন্য রান্না চাপাওনি মানে? আরে তুমি কি হাঁদা নাকি গো? কাল থেকে তো গিন্নিমা নিজে বললেন যে যেন তাড়াতাড়ি সব রান্না হয়ে যায়। আরে বাবা, খোকা বাবুকে আজকেই লুচি করে দিতে হবে। কি কথা কও কান্তা দিদি, খোকা বাবু পোলা মানুষ, আবদার করে খাইতে চাইছেন আর আমি না করে দেব? এই মুখে মুখে তর্ক করবে না, আমি বলে দিলাম। আর তোমাকে না বলেছি আমায় সম্মান দিয়ে কথা বলতে, আমি তোমার কোনো দিদি নই। কিন্তু আমি তো। চুপ, একদম চুপ। বেকার না বকে অতিথিদের জন্য রান্নাটা শেষ করো, নইলে আজকে তোমার কপালে শনি নাচতাছে, আমি বলে দিলাম। কান্তা চলে যেতেই মাখন বিষণ্ণ মুখে ছোলার ডাল নামিয়ে রান্না চাপালো। কিছুক্ষণের মধ্যেই রান্না যখন চলছে, ঠিক তখনই ধনঞ্জয় ঘরে ঢুকে হাঁপাতে হাঁপাতে বলল, মাখনদা, লুচি লুচি ছোলার ডাল তৈরি হয়ে গেছে, তাড়াতাড়ি দাও গো, আমার না ভীষণ খিদে পেয়েছে। খোকা বাবু আসলে মানে কি কি হলো মাখনদা? সে কি দাও না, খুব খিদে পেয়েছে আমার, দাও না। কি হয়েছে খোকা, তুমি এখানে? মা, আমার খুব খিদে পেয়েছে, মাখনদাকে বলে গেছিলাম একটু লুচি আর ছোলার ডাল করতে, সেটাই খাবো বলে এসেছি। আমার সোনার চাঁদ, মাখন শিগগিরই আমার বাচ্চাকে খাবার বেড়ে দাও দেখি, খিদেতে মুখখানা কেমন শুকনো হয়ে গেছে। নিমা, আমার যে লুচি আর ছোলার ডাল করা হয়নি এখনো, আসলে অতিথিদের জন্য রান্নাটা সেরে নিয়ে ওটা করবো ভাবতেছিলাম। কি খোকা তোমাকে লুচি ছোলার ডাল করতে বলেছে আর তুমি সেটা না করে অন্য রান্না করছো? তুমি কি শুরু করেছো বলো তো? ও মা গো, কি সাহস হয়েছে দেখো বুড়োর! খোকা মুখ ফুটে খেতে চেয়েছে আর উনি কিনা সেটা করেন নাই। না না মাখন, তুমি পরিষ্কার করে বলো তুমি কি চাইছো। তুমি পুরনো লোক, জমিদার বাবু তোমার হাতের রান্না পছন্দ করেন বলে ভেবো না যে যা খুশি তাই করবে। আমি তো কবে থেকেই আপনাদের কইতেছি, বুড়োটারে এবার তাড়ান গিন্নিমা,
জমিদার বাবু কিছু বলেন না বলে বেটা নিজেকে কেউ কেটা ভেবে নিয়েছে। গিন্নিমা আমি আমি সত্য কথা কইতাছি। আমি খোকা বাবু কথা মতন লুচি ছোলার ডাল করছিলাম, কিন্তু কান্তা দিয়ে এসে বললো অতিথিদের রান্না আগে সেরে নিতে, তাই কি মিথ্যে, কি মিথ্যে! সি 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 সি! এমন মিথ্যে বলতে তোমার লজ্জা করে না গো মাখনদা? খোকা বাবু হইল গিয়া আমাগো আদরের, ওকে খিদে পেটে রেখে আমি অন্যের রান্না চাপাতে বলবো? গিন্নিমা আমি বলছি ওর অতিরিক্ত সাহস বেড়েছে। এবার থাম তো কান্তা, আমার আর ভালো লাগছে না। মাখন, তোমাকে বলছি ভালো করে যদি কাজ করতে হয় করো, নইলে আমি কিন্তু জমিদার বাবুকে জানাতে বাধ্য হব। তোমার সাহস তো কম নয়, আমার বিরুদ্ধে গিন্নিমাকে বলছো। এরপর এমন করলে না খুব খারাপ হবে, আমি বললে দিলাম। বিকেলের সমস্ত কাজ সেরে যখন সে পথে এসে দাঁড়ালো, তখন ওর মন শরীর সবটাই যেন অবসন্ন। এই গ্রামে তার আর কেউ না থাকলেও রমেন বলে এক দুঃসম্পর্কের ভাইপো রয়েছে। কখনো জমিদার বাড়ির খাবার কিছু বেঁচে গেলে মাখন সেসব রমেনকে দিয়ে আসে। রমেনও কাকাবাবুকে বড্ড শ্রদ্ধা করে। আজকে দুয়ারে বসে রমেনকে সবটা বলল মাখন। কাকাবাবু, জলটা খেয়ে নিন, আপনি বসুন, আমি মুড়ি বাতাসা নিয়ে আসি। না, সেসবের কোনো দরকার নাই। আমি তো এমনি তোর সঙ্গে দুটো কথা বলতে এসেছি। আমি আমি আসছি কাকাবাবু, কিন্তু তার আগে আপনি কিছু মুখে দিন অন্তত। আপনার মুখ দেখে বুঝতে পারছি সকাল থেকে পেটে কিছু পড়েনি। আর আপনি সত্যি আগে জন্মে তুই আমার পোড়া ছিলি রে রমেন, নইলে মুখ দেখেই এমন বুঝবি কেমনে? আচ্ছা কাকাবাবু, ছোট মুখে বড় কথা বলছি, কিছু মনে করবেন না। আপনার হাতে এত স্বাদ, এত বছর ধরে রান্নার অভিজ্ঞতা রয়েছে, তবুও কেন এত অপমান সহ্য করে ওই জমিদার বাড়িতেই পড়ে আছেন বলুন তো? অদৃষ্ট, অদৃষ্ট। তুই জানোস আমার ঘরে বউ রয়েছে, ছেলেটা রয়েছে। আমি যদি কাজ ছেড়ে দিই ওরা কি খাবে বলতে পারিস? কাকাবাবু, আপনি বিশ্বাস করুন, আপনার হাতের যা গুণ, তাতে কাজের অভাব আপনার অন্তত হবে না। আমি বলছি যে প্রতিদিন ওই মহিলার কাছে কত কথা শুনবেন আপনি। জমিদার বাবু আমারে বড্ড ভালোবাসেন, গিন্নিমাও স্নেহ করেন, আর খোকা বাবু সে তো জন্ম থেকেই আমার হাতের খাবার খাচ্ছে। তার মুখে ভাতের রান্না অবধি আমার হাতেই করা। এত পুরনো বন্ধন ছেড়ে কি আদৌ যাওয়া যায়? আমি সবই বুঝতে পারছি কাকাবাবু, কিন্তু তাহলে আপনি অন্তত প্রতিবাদ করুন। এইভাবে নিজের দোষ না থাকা সত্ত্বেও কেন সব কথা আপনি শুনবেন? কারণ আমি জমিদার বাবু নুন খেয়েছি রমেন, তিনি না ছাড়িয়ে দিলে আমি তাকে ছাড়তে পারবো না। ঠিক আছে, অজাসি। নিজের খেয়াল রাখবেন কাকাবাবু, সাবধানে যাবেন। আজ কত মাস হয়ে গেল বাড়িতে যাওয়ানো হয়নি, বউটা ছেলেটার মুখ দেখিনি। মাসে মাসে টাকা পাঠাই, ব্যস্ত থেকে দায়িত্ব সারা হয়ে যায়। একবার জমিদার বাবুর কাছে ছুটি চাইবো, কিন্তু সেটা কি ঠিক হবে? জমিদার বাবুর শরীর এখন খুব একটা ভালো যায় না, তার উপর আবার আমার হাতের রান্না না খেলে তার মন ভরে না। এই সময় ছুটি নেওয়াটা ঠিক হইব না। মাখন দেখে বাগানের মধ্যে আম গাছে অনেক আম ধরেছে। দেখেই তার মুখে হাসি ফুটে ওঠে। মনে পড়ে যায় ছেলের কথা। তার ছেলেটা আম খেতে বড্ড ভালোবাসে। যদি কাছে থাকতো 4-5টা দিয়ে আসতে পারত, কিন্তু এখন হঠাৎই মাখনের চোখের সামনে রমেনের মুখটা ভেসে ওঠে। সে বলে, আমার রমেন সেই বা ছেলির থেকে কম কি? এই কয়েকটা পাকা আম বরং তারে দিয়ে আসবো, পেড়ে জানলায় রেখে দিয়ে সন্ধ্যের দিকে গিয়ে দিয়ে আসবো। মাখন আম পেড়ে সেটা নিজের জানলার কাছে রেখে দিয়ে আসতেই শুনতে পায় কান্তার গলা। তার চিল চিৎকারে যেন সব লোক জড়ো হয়ে গেছে। মাখন ভয়ে ভয়ে কাছে গিয়ে দাঁড়াতেই শুনতে পায় কান্তা বলছে, এই জন্যি
এই জন্যই তো আমি গাছের আম খান গুড়ে রাখি, কারণ আমি তো জানি হাবাতে দল ঠিক চুরি করবে। কি হয়েছে কি কান্তা, এত চিৎকার করছিস কেন? চুরি হয়েছে গো, চুরি! এই আম গাছ থেকে আম চুরি হয়েছে। এত সাহস, আমার চোখের আড়ালে থেকে চুরি করে? আমিও তাক্কে তাক্কে থাকি, জানি অনেক শকুনের এদিকে নজর আছে, কিন্তু তাও যে এইভাবে চুরি হবে তা তো ভাবিনি। কি সর্বনাশ! হে ভগবান, এবার কি হইব? যদি কান্তা দিদি টের পায় আমি ওই আম নিয়ে এসছি, তাহলে আমার তো চোর সাব্যস্ত করবে। মাকন্দা, একটু আগে তুমি তো বাগানের মধ্যে দিয়ে নিজের ঘরের দিকে গেলে, তাই না? মানে কি মানে মানে করতেছো? যেটা জিজ্ঞেস করছি পরিষ্কার করে বলবে তো। তুমি কি আম নিয়েছো? হে ভগবান, একবার যদি আমি বলি আমি নিয়ে আসি, তাহলে তো কান্তা দিদি আমারে চোর বলবা, আমারে মিথ্যা বলতেই হবে। আমি আমি কি করে জানবো? আমি তো লিনি। তাই নাকি? আমি নিজের চোখে দেখলাম তুমি আম পেড়ে কাপড়ে ঢোকালে, আর এখন মিথ্যে বলছো? কি বলছিস কি কান্তা? মাখনদা সৎ ব্যক্তি, উনি না বলে একটা দানা অবধি নেন না। উনি কেন আম নিতে যাবেন? সে কি আমি আর জানি গিন্নিমা? আমি নিজের চোখে দেখেছি। দাঁড়ান, আমি দেখতাছি। কান্তা ছুটে গিয়ে মাখনের জানলার সামনে যেতেই দেখে সেখানে কয়েকটা আম রাখা। ব্যাস, আর দেখে কি? ও বাবা গো, এ তো সর্ষের মধ্যেই ভূত গো! চোর, বেটা চোর! দেখুন গিন্নিমা, এই মাখনদার জানালায় এই আমগুলো রাখা ছিল। মাখনদা, তুমি তুমি না বলে আম নিয়েছো, তারপর আবার মিথ্যে বলে অস্বীকার করেছো। দোহাই, আমারে ভুল বুঝবেন না গিন্নিমা, আমি অত 7-5 ভাবিনি। গাছের আম, তাই ভাবলাম ভাইপোটারে দুটো দেব। আমি চুরি করিনি গিন্নিমা। ওরে নেকা সরণ, না বলে কিছু নেওয়াকে তো চুরি বলে, সেটাও বুঝি শিখিয়ে দিতে হবে। দেখে নিন গিন্নিমা, আজকে আম চুরি করেছে, কাল সাহস পেয়ে অন্য কিছু চুরি করবে। এ তো অভাবে নয়, স্বভাবে। না না না, কখনো না। আমি নিজের ছেলের দিব্যি করে বলতেছি গিন্নিমা, আমার কোনো অভিপ্রায় ছিল না। আমি জমিদার বাবু নুন খেয়েছি। আমি আমি কেমনে বেইমানি করবো? জি মাখন, জি। আমি তোকে বরাবর প্রশ্রয় দিয়েছি, তোর কথা শুনেছি, তোকে বিশ্বাস করেছি, আর আর তুই তার আজকের এই প্রতিদান দিলি। জমিদার বাবু, আমার ক্ষমা করেন, আমি সত্যি বলছি। আমি তো কেবল... চুপ, একদম চুপ। বিশ্বাস বড় ঠুনকো জিনিস মাখন, একবার ভেঙে গেলে আর জোড়া লাগে না। আজকে তুই আম চুরি করছিস, কাল হয়তো বাসন চুরি করবি, আর পরশু হয়তো টাকা। না 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 না, এ হতে পারে না। জমিদার বাবু, আমার ক্ষমা করুন, দয়া করেন। আর নয় মাখন, তুই যা। লোকে ঠিকই বলে, বেশি দিন থাকলে হয়তো লোকেরা বেঈমান হয়ে যায়, এই তোর মতো। তোর যা হিসেব তুই নিয়ে চলে যা, এই বাড়িতে আর তোর কোনো জায়গা হবে না। জমিদার বাবু, এমন করবেন না জমিদার বাবু, আমার বউ আস্তে আস্তে না খেতে পেয়ে মরে যাবে। সেটা আগে ভাবতে হতো মাখন। গিন্নি, ঘরে চলো, এই রোজ রোজ ঝামেলা আমার আর ভালো লাগে না। যেমন কর্ম তেমন ফল। মাখন যখন তার জিনিসপত্র নিয়ে নিজের গ্রামে পৌঁছালো, তখন রাত হয়েছে। এতদিন পরে তাকে দেখে তার স্ত্রী আর তার ছেলে আনন্দে লাফিয়ে উঠল। বাবা, ও বাবা, আমার জন্য কি এনেছো বাবা? ও বাবা, দেখাও না, মা বলেছে তুমি এলে আমরা মাছ ভাত খেতে পারবো। ও বাবা। তো বাবা হেরে গেছে রে খোকা, হেরে গেছে তোর বাবা। আমারে ক্ষমা করে দে, আমারে ক্ষমা করে দাও তোমরা, আমি তোমাদের কিছুই দিতে পারলাম না। খোকা, তুই ঘরে যা, আমি আসছি। হ্যাঁ গো, কি হয়েছে?
তোমাকে এমন দেখাচ্ছে কেন? কাজটা আমার আর নেই বউ, কাজটা চলে গেছে। কাজটা চলে গেছে? কিন্তু কেন? আমি তো চুরি করিনি বউ, আমি শুধু আম নিয়েছিলাম তাও রমেনের জন্য, তো ওরা আমারে তাড়িয়ে দিল। জমিদার বাবু আমারে। কিন্তু এখন কি হবে গো? কি করে সংসার চলবে? আর ছেলেটারই বা কি হবে? এরপরে কেটে গেছে বেশ কয়েক মাস। জমিদারবাবুর শরীর বেশ খারাপ হয়ে পড়েছে। সেদিন ডাক্তার তাকে দেখতে এসেছেন। জমিদারবাবুকে পরীক্ষা করে ডাক্তার গম্ভীর মুখে বললেন, কি ব্যাপার বলুন তো? আপনাদের তো আমি বলেছিলাম যেন জমিদার বাবুর খাবারে তেল ঝাল কম হয়, কিন্তু এখন তো দেখছি আপনারা কিছুই মানছেন না। আসলে আসলে যেই ঠাকুর জমিদার বাবু রান্না করতো সে ছেড়ে চলে গেছে, যার ফলে ওনার খাবারে রুচি হয় না, তাই খাবারে কিছুটা তেল ঝাল দিতে হয়েছে। দেখুন, আমি একটাই পরামর্শ দেব, যত তাড়াতাড়ি সম্ভব সেই ঠাকুরকে ডেকে পাঠান। জমিদার বাবুর পেটের অবস্থা কিন্তু মোটেই সুবিধার নয়, এভাবে চললে কিন্তু পেটের ক্ষতিই হবে। এসব আমারই ভুলের জন্য হচ্ছে গিন্নি। সেদিন মাখনকে ওইভাবে বের করে দেওয়া উচিত হয়নি। একবারও ভাবলাম না ওর পরিবার নিয়েও কি করবে, কোথায় যাবে। কয়েকটা আম নিয়েছিল বেচারা, আর আমরা তাকে লঘু পাপে গরুদণ্ড দিলাম। না, অন্যায় হয়েছে আমাদের গিন্নি। কিন্তু এখন আর কি বা করার আছে জমিদার বাবু? মাখনকে ডেকে পাঠাও গিন্নি। ওর হাতে রান্না না খেলে আমি ভালো হব না। আমি যে সত্যি ওর বানানো খাবার না খেয়ে অসুস্থ হয়ে পড়েছে গিন্নি। বেশ, আমি আজকেই না হয় নায়েব মশাইকে বলে মাখনকে একটা চিঠি পাঠাতে বলছি। দেখতে দেখতে কেটে গেল আরো কয়েকটা মাস, কিন্তু মাখন ফিরল না। এদিকে জমিদার বাবুর অবস্থা দিন দিন আরো খারাপ হচ্ছে। তিনি ভালো করে খেতে পারছেন না। একদিন জমিদার বাবু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন। শেষকৃত্য সম্পন্ন হলো। কান্তা ভীষণ রেগে গিন্নিমাকে বলল, আমি ওই মাখনের বাড়ি যাচ্ছি গিন্নিমা, ওর এত কিসের দিমাগ আমিও দেখে আসি। জমিদার বাবু আমাদের বাপ মা ছিলেন, তিনি একটু শাসন করেছিলেন বলে তুই আর এলি না। আমি আজকেই যাব আর ওকে উচিত শিক্ষা দিয়ে আসবো। মাকুন্দা, ও মাকুন্দা, শিগগির বাইরে বেরিয়ে এসো। তোমার কিসের এত দিমাগ বেড়েছে আমিও দেখতে চাই। কে আপনি? কে আর এইভাবে চিৎকার করছেন কেন? ও, তুমি হলে মাখনের বউ, তাই তো? তোমার স্বামীর এত কিসের গুমর? জমিদার বাবু তাকে এত দিলেন, এত করলেন, তিনি যখন অসুস্থ চিঠি অবধি লিখলেন, আর মাকুন্দা একটিবার গেল না অবধি। আপনি কি বলছেন? না 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 না, তাকে ডাকো, আমিও দেখতে চাই তাকে। ঠিক করে না খেয়ে খেয়ে শরীর শুকিয়ে আমাদের জমিদার বাবু মারা গেলেন, আর মাকুন্দা এখানে আনন্দে বসে থাকবে তা তো হবে না। এক্ষুনি তাকে ডাকো, আমি আজ হেস্ত নেস্ত করেই যাব। কাকে ডাকবো দিদি? মোরা মানুষকে কি আর ডাকা যায়? কি বলছো তুমি? মাকুন্দা তিনি আর নেই, প্রায় 6 মাস আগেই তিনি মারা গেছেন। কিন্তু কিন্তু কি করে জানি না। জমিদার বাবু কাজ থেকে বের করে দেওয়াটা তিনি যেন মানতে পারেননি। সারাদিন গুমড়ে থাকতেন, ভালো করে খেতেন পর্যন্ত না। তার উপর সংসারের অভাব অনটন, ধীরে ধীরে শরীর ভাঙছিল তার। আর তারপরেই 2 দিনের জ্বরে লোকটা সব মায়া ত্যাগ করে চলে গেল। তার মানে জমিদার বাবুর চিঠি আসার আগেই মাখনদা। আমাকে ক্ষমা করে দাও বউ, এসবের জন্য আমি দায়ী। আমি মাখনদাকে হিংসে করতাম, তার সুখ্যাতি সহ্য করতে পারতাম না, কিন্তু ভাবিনি এমনটা হবে।
আমাকে ক্ষমা করে দাও বউ, ক্ষমা করে দাও। আর কিসের ক্ষমা দিদি, আসল লোকটাই তো রইলো না। এই ছেলে নিয়ে আমি লোকের বাড়ি কাজ করে কোনো রকমে চালাচ্ছি। দেখি কতদিন পারি, যেদিন আর পারবো না মা ছেলে মিলে নদীতে ডুবে মরবো। না না, অমন কথা বলে না বউ, তুমি আমার সাথে চলো। জমিদার বাড়িতে তোমার কাজের অভাব হবে না, তোমার ছেলেও সেখানে ভালো থাকবে। হয়তো হয়তো এটাই আমার প্রায়শ্চিত্ত। মাখনদার আত্মা একটু হলেও হয়তো শান্তি পাবে এতে। না আর দেরি করো না, সব নিয়ে চলে এসো।